चरण सरोज रज निज मनु। ভগবান থাকলে শয়তানকে অবশ্যই থাকতে হবে। মৃত্যু এক চিরন্তন সত্য। এই 2024-এর দোরগোড়াতেও এই সত্য আমাদের মানতে বাধ্য। আজকে শনিবারের এই পডকাস্টে সেরকমই এক ঘটনা বলতে চলেছি আমরা, অর্থাৎ টক্সিক মৃদের সাথে আদিত্য এবং আদিত্যর সাথে টক্সিক মৃদ। ব্ল্যাক ইনভেনশনে খুব শিগগিরই আমরা লাইভে আসতে চলেছি। আমাদের চিন্তাধারা শুধু প্রয়াস, কোনো পাবলিসিটি না। আমাদের উপার্জনের এক অংশ যাবে দুস্থ এবং অনাথ শিশুদের জন্য, সেটাও হবে এক অদ্ভুত অভিজ্ঞতার পডকাস্ট। সুতরাং শনিবারে কিছু বিশেষ কারণের জন্য আমাদের পডকাস্ট না আসার দরুন এই শনিবারে আমরা বলতে চলেছি আমাদের গল্প ব্ল্যাক ইনভেনশনের মাধ্যমে। ধন্যবাদ। Black Invention. भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनेवे। ভিউয়ার্স, হনুমান চল্লিশার এই লাইনটা প্রত্যেকের কাছে মারাত্মকভাবে প্রচলিত, চেনা। আদিত্য এবারের পডকাস্টের বেশ কিছুটা অংশে আমি আর টক্সিক মৃদ বেশ কিছু অদ্ভুত কিছু জিনিস জানিয়ে দিতে চাই। বেশ কয়েক বছর আগে টক্সিক মৃদ আর আদিত্য অনেকটা দূরের একটা জার্নিতে গেছিল। মেবি হয়তো খুব একটা মনে নেই, কারণ মাঝে মাঝেই আমরা বেরিয়ে যাই এদিক ওদিক বেশ কিছু গল্প সংগ্রহের জন্য, আমাদের একটার পর একটা পডকাস্টকে ভিউয়ার্সদের সামনে তুলে দেওয়ার জন্য। ঠিক সেরকমভাবেই একটা দিন আমি আর টক্সিক মৃদ বাসে করে যাচ্ছিলাম। বাসটা ধরেছিলাম ডানলপ থেকে। বালিহল্ট ক্রস করার পরেই বাঁক ঘুরেই সাবওয়ের তলা দিয়ে যখন বাস যাচ্ছিল, বাদিক ঘুরে একবার তাকানোর সময় বেশ অদ্ভুতভাবে দৃষ্টিটা আটকে গেছিল ব্রিজের সাইড দিয়ে। মৃদ আমাকে বহুবার জিজ্ঞেস করেছিল যে কিছু ভাবছিস নাকি? তো সেই সময় ওকে বলি, জানিস এখানে একটা সময় বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 71 নাম্বার বাসের। দিনটা বেশ আমার মনেও আছে। মেবি হয়তো মঙ্গলবার ছিল কি বুধবার ছিল। বাসের সব যাত্রী রেলিং ভেঙে ব্রিজের সামনের দিক দিয়ে নিচে শেষ হয়ে যায়। তারপর থেকে নাকি মানুষের আনাচে কানাচে নাকি এই কথা নাকি কানাঘুষো করে শোনা যায়, রাত্রিবেলা 12টার পর থেকে নাকি ওই জায়গাটা দিয়ে পাস করলে এখনও নাকি শোনা যায় কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কোনো বাচ্চার কান্নার আওয়াজ, কোনো লাফালাফি করার আওয়াজ। সেই মর্মান্তিক ঘটনাটা বারবার মানুষের কানে বাজতে থাকে আতঙ্কের মতো। যাই হোক, সেই বাজানির সময় পরিচয় হয় ঠিক আমাদের সামনের সিটে বসে থাকা
একজন ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে। নামটা তারাই বলেছে যে প্লিজ অরিজিনাল নামটা আমাদের বলবেন না। তাদের সাথে কথা বলতে বলতে আমরা জানতে পারি যে তাদের বিয়ে হয়েছে নেই করে অন্তত 6 থেকে 7 বছর। ঘটনাটা ঘটে বিয়ের 3 বছরের মাথার থেকে। কাল্পনিকভাবে আমরা সেই স্বামী স্ত্রীর নামটাকে আমাদের এই পডকাস্টে রেখেছি, রাজীব ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে রাজীব ইন্দু বলে ডাকত। প্রেম করে ওদের বিয়ে হয়। সালটা ছিল প্রায় 2015 কি 16। সেই সময় ওদের বিয়ে। তা প্রেম করে বিয়ে করার পরে রাজীব মনস্থির করে যে তার শ্বশুরবাড়ির সাথে একটু মনোমালিন্যের জন্য ওরা বেশ কিছুটা দূরে গিয়ে কোনো একটা জায়গায় থাকবে। আস্তে আস্তে করে ঝামেলা মিটলে সব ঠিক হয়ে যাবে। রাজীব খুব ভালো একটা সেক্টরে চাকরিও করে। মাঝে মাঝে বাইক নিয়ে যাতায়াত হামেশাই লেগে থাকে। এমন কিছু খুব একটা দূরত্ব পড়েও না, যার জন্য ভয়ের কোনো কারণ থাকে না। কখনো সন্ধেবেলা তো কখনো বেশ রাত্রিরও হয়ে যায়। ঐন্দ্রিলা মানে ইন্দু বাড়িতে একাই থাকে। জানকুনি হাউজিং থেকে নেমে বাদিকের রাস্তা ধরে বেশ কিছুটা ওই 5 থেকে 7 মিনিট হাঁটলেই পরে ওদের সুন্দর আবাসনটা। তার 3 তলায় থাকে, লিফট সহ। সামনের দিকে দক্ষিণখোলা বারান্দা, সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট। যদিও সেকেন্ডারি ফার্নিশ ফ্ল্যাটই নিয়েছিল, সেই একই খরচা বাঁচাবে বলে। আসল প্রেক্ষাপটে চলে আসি। দিনটা ছিল মঙ্গলবার। রাজীব একটু বেরোতে লেট করে ফেলেছিল সেদিন অফিস থেকে, আর সেদিন বাইকটাও নিয়ে যায়নি। বাসে করে ফার্স্টে চলে আসে ডানলাপ থেকে বাস ধরে চলে আসে জানকুনি হাউজিং লাস্ট অফিস। বাস থেকে নামার পর বড্ড টায়ার্ড লাগছিল। বালিঘাট পর্যন্ত একটা জার্নি ক্লান্তি ভাব থেকেই যায় ভিড়ের মধ্যে। একটু রিল্যাক্স হওয়ার জন্য জানে যে বাড়িতে গেলেই ও সুন্দর ইন্দুর হাতের গরম গরম চা পাবে, ফ্রেশ হয়ে আরাম করে বসে। বাট তবুও কেন জানি না একটা কিন্তু ভাব। পাড়ার মুখের দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট কিনে সেখান থেকে একটা সিগারেট নিয়ে সবে জ্বালাতে যাবে, হঠাৎ আচমকাই পেছন থেকে একজন ওর নাম ধরে ডাকলো, রাজীব। ঘুরে দাঁড়াতেই থমকে গেল ওর কান। নিজের কানে ঠিক প্রথমে বিশ্বাস করতে পারছিল না। রাজীব। ওরা 3 বছর এসছে এই ফ্ল্যাটটায় রয়েছে। আশেপাশের এলাকার মানুষের সাথে অতটা কথাও বলে না ওরা কেউ। ফ্ল্যাটের 2-1 জন আশেপাশে যারা থাকে তাদের সাথে পরিচয় ছাড়া আর সেরকমভাবে কোনো পরিচিতি কারোর সাথেই হয়ে ওঠেনি, অন্তত এই কর্মব্যস্ততা আর হিন্দুর সাথে এই প্রেম করতে গিয়ে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে দেখার পর মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলানোর পর দেখল বছর 45-এর এক মাঝবয়স্ক সন্ন্যাসী, পরনে রক্তজবা বস্ত্র, এক মুখ কাঁচা পাকা দাড়ি, সুন্দর করে দাড়িটাকে শেভ করা রয়েছে, যেন কেউ থুতনির নিচ দিয়ে দাড়িটাকে সুন্দর করে ফেভিকল দিয়ে যেন আটকে রেখেছে। কাঁধে ঝোলা, কপালে লাল তিল। খুব অবাক হয়েই রাজীবের দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসলেন উনি। গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে, মা কেমন আছে? মানে আমাদের ঐন্দ্রিলা মা কেমন আছে? রাজীব কিন্তু খুব হকচকিয়ে গিয়ে ভালো করে অনেকক্ষণ চিন্তা করার পরে আবার জিজ্ঞেস করল, কি রে, কিছু বললি না তো? ঐন্দ্রিলা মা কেমন আছে? এই এখন আসলি অফিস থেকে? রাজীব খালি একটাই কথা বলল,
ভালো, কিন্তু বাবা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হুম, সন্ন্যাসীর বক্তব্য, গলা এতটাই তার ভার, আশেপাশের পরিবেশকে যেন আরো ভারী করে তুলল। তার দরকার নেই। শুধু বলি কি, একটাই কথা। রাজীব বেশ কিছুক্ষণ থমকে বলল, কি কথা বলুন। সন্ন্যাসী বলল, दुर्गम का जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम द्वारे तुम रखवारे होत न अज्ञ बिनु পৈশারে। সব থেকে প্রধান বক্তব্য, রাজীব তোমায় বলে রাখি, সব সুখ লহি तुम्हारी सरना तुम रक्षक काहू का डरना। সাবধানে থাকিস। আর হ্যাঁ, এটা রাখ। কি বাবা এটা? আর আপনি সাবধানতা কিসের বলছেন? আর কেনই বা বলছেন? সন্ন্যাসীর বক্তব্য, এটা স্বয়ং হনুমানজির, আর রামচন্দ্রের আর হনুমানজির কিছু কথা এর মধ্যে ব্যক্ত করা আছে। বলতে পারিস এক কথায় পবিত্র এক স্তোত্র। যাই হোক, আমার সময় হয়ে গেছে, আসি রে। আর মাকে বলিস দেখা হয়েছিল। আর হ্যাঁ, বলিস বাবা কপিশ্বর রায়জির সঙ্গে দেখা হয়েছিল, হয়তো আমাকে চিনতে পারবে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी। রাজীবের কিন্তু সারাটা রাত্রির আর সেদিন ঘুম হয় না, খালি এপাশ আর ওপাশ। শীতকাল, পাখাটাকে চালিয়ে যে পরিবেশটাকে ঠান্ডা করে তুলবে সেরকম কোনো সুযোগও নেই। গায়ের লেপটা একবার করে নামাচ্ছে তো আবার কান অবধি ঢাকা দিয়ে পাশ ফিরে শুচ্ছে। পাশে কিন্তু ইন্দু অঘরে ঘুমাচ্ছে, সে তো কিছু জানেই না, তাকে তো কিছু বলাই হয়নি। না, বলাটা মনে হয় বিশেষ প্রয়োজন নয়। বাড়িতে একা থাকে মেয়েটা, শুধু শুধু চিন্তা করবে, কত কিছু নেই, কোনো দরকার নেই। এই চিন্তা করতে করতে হঠাৎ এক নতুন চিন্তা উদয় যে পরের দিনকে ওকে অনেক ভোর ভোর উঠতে হবে। তাই আর কোনো কথা না বাড়িয়ে, আর কোনো চিন্তার জায়গাটাকে না এনে রাজীব যে কখন ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। ভোরবেলা, বেশ ভোরবেলা, কারুর ডাকে হোক কি না ডাকে হোক, বা কোনো চিন্তার ডাকে হোক, ধর পড়িয়ে উঠে বসে চোখ রোগড়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় তখন ঘড়িতে ছুঁই ছুঁই 5:30 ভোর। ঝট করে উঠেই ফ্রেশ হয়ে নিয়েই রেডি হয়ে গেল। ইন্দু কিন্তু অনেক আগেই উঠে পড়েছে। উঠে অলরেডি ওর ব্রেকফাস্টও রেডি, গরম গরম চাও রেডি। চা খেয়ে কোনো রকমে রাজীব নিচে নেমেছে বাইকটাকে নিয়ে বেরোবে বলে, আর মাথা ঘুরিয়ে যাবার আগে প্রতিদিনের মতো সেদিনকেও ইন্দুকে জাস্ট টাটা বাই বাই করার সময় আচমকা এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কোনো হাওয়া নেই, কোনো কিছুই নেই, কোনো আওয়াজ নেই। ফ্ল্যাটের উপর থেকে একটা মরা কাক এসে ওর গায়ের মধ্যে পড়লো। বড্ড বাজে ব্যাপার তো। ঠিক বেরোনোর সময় ইন্দ্রিয় বারান্দার রেলিংটা ধরে ঝুঁকে বারবার উপর থেকে বলার চেষ্টা করছিল আর জানার চেষ্টা করছিল কি হয়েছে কি হয়েছে। রাজীব কোনো কিছু না বলে জাস্ট ওটাকে উড়িয়ে দিয়েই বাইকটাকে স্টার্ট দিল। স্টার্ট দেওয়ার সাথে সাথেই মনে হলো যেন কাকগুলো যেন রাজীবকে কিছু সংকেত দিয়ে যাচ্ছে, কিছু বলছে, নাকি তাদের সখী বা সখা মারা গেছে বলে খুব কান্নাকাটি করছে। ওইসবের দিকে না তাকিয়ে হুশ করেও বাইকটা নিয়ে বেরিয়ে চলে গেল নিজের গন্তব্যস্থলের দিকে। সারাটা দিন বেশ ভালোই কাটলো, কোনো রকম কোনো কিছু বিঘ্ন ছাড়াই খুব সুন্দরভাবেই কাজটা সারলো। সেই সন্ধেবেলা আবার নেমে আসলো।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 8টা কি 8:30 বাজে। তখন পাড়ার দোকান বেশ হালকা ফুলকাই লাগছে, ঠান্ডাকাল, তাড়াতাড়ি করেই মোটামুটি সব ফাঁকা হয়ে যায়। আর ডানকুনি হাউজিং মানে বেশ বেশ ফাঁকা। সুন্দর করিডরটা দিয়ে রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। সামনের দিকে যেতে গিয়ে ওদের একটা খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ পড়ে। ভোরবেলাটা বেরোলে চারিদিকে লালে লাল হয়ে থাকে। বেশ কিছুটা যাওয়ার পরে খালি চোখটা ওর ঘুরছিল কিন্তু এদিক ওদিক, প্রায় কৌতূহলের চোখ। ভিউয়ার্স, এইরকম একটা পরিবেশে কিন্তু আমরা যে কেউ চলে গেলে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন কিন্তু উদয় হতে থাকে। বিশেষ করে অন্তত কোনো একদিন কারুর সাথে, অচেনা ব্যক্তির সাথে দেখা হওয়ার পর তারপরে আবার কেন জানি না চোখটা কিন্তু ঘুরতেই থাকে। সে কি এখনো আছে, নাকি সে আজও আছে? না, সেরকম কোনো কিছু কিন্তু রাজীব আর পায়নি, যার জন্য বেশ নিশ্চিন্ত ভাবেই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিল ওর ফ্ল্যাটের দিকে। যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই যখন বারান্দার দিকে চোখ গেল, প্রতিদিনের মতো রীতিমতো চমকে উঠল রাজীব। এ কি করছে ইন্দু? বারান্দার রেলিংয়ের মধ্যে ওই রকম ভাবে ঝুঁকে রয়েছে কেন? ও তো পড়ে যাবে এক্ষুনি। ওকে বারবার করে বলেছি এরকম অসাবধানতার কাজ যেন না করে। কোনো রকমে বাইকটাকে সাইডে দাঁড় করিয়ে দিয়ে রাজীব দৌড়ালো রীতিমতো সিঁড়ি ধরে। মাথার মধ্যে তখন লিফটের অপেক্ষা শেষ। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে রাজীব তার ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে বারংবার কলিং বেল। কি হলো, খুলছে না কেন ইন্দু? রীতিমতো ডাকতেও শুরু করে দিয়েছে, ইন্দু দরজাটা খোলো। কিছুক্ষণের মধ্যেই রাজীবের সামনের চোখটা পুরো ফ্যাকাশে হয়ে গেল। নিজের চোখ বন্ধ করে যেন ওর হার্টবিটটা শুনতে পাচ্ছিল। পেছন থেকে এসে কে যেন এসে বলে উঠল, এই ফিল্ডে অফিস থেকে এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এ কি ইন্দু, তুমি এখানে? তাহলে কি? তাহলে না, কিছু না। তুমি কোথায় গেছিলে? আমি তো গেছিলাম পাশে, রমা বৌদি একবার ডেকেছিল, খুব সুন্দর শাড়ি কিনেছে জানো, সেই শাড়িটা দেখার জন্যই ডেকেছিল। আমি ওখানেই ছিলাম, আমার না আসতে একটু দেরি হয়ে গেল গো। না, কিছু না, চলো। রাজীব কিন্তু বেশ একটু অবাকও হলো, আবার বেশ কিছুটা ভয়ও পেয়েছিল। কোনোটাই কিন্তু ইন্দুর সামনে প্রকাশ করলো না। ওই একটাই কথা ভেবে, ইন্দু কিন্তু বাড়িতে একা থাকে। সেদিনকেও প্রতিদিনের মতো রাত্রিবেলা দুজনে এক টেবিলে বসে যখন খাচ্ছিল, বারবার রাজীব খালি খাবারটাকে নিয়ে একবার মুখের কাছে নিয়ে গিয়ে যেন কি ভাবছিল, তারপর খাচ্ছিল। ইন্দু অনেকক্ষণ ধরে ওয়াচ করার পরে কিন্তু ইন্দু ওকে জিজ্ঞেসও করে, তুমি কি কোনো চিন্তায় আছো? না না, কিসের চিন্তা? এই বেশ কত মাস হয়ে গেল, ঘরটা সাজানো গোছানো হচ্ছে না, সব এলোমেলো পড়ে রয়েছে, এটারই চিন্তা। একদিনকে ছুটি নেব, বুঝলে? ও আচ্ছা। বিছানায় গিয়ে যখন রাজীব আর ইন্দু শুলো, তখনও কিন্তু রাজীবের কিন্তু মাথার মধ্যে ওই জিনিস ক্রমাগত বারংবার ঘুরেই চলেছে। কি দেখলো? একবার কিন্তু চোখটা কিন্তু ওর বারান্দার দিকে চলেও গেল, কিন্তু না। তাহলে মনে হয় সর্পতের রজ্জুভ্রম। হয়তো কোনো কিছু মেলা ছিল, কি জানি। এই নিয়ে রাজীব অনেকবার চিন্তা করতে কখন ঘুমিয়ে পড়েছে রাজীবের কোনো হোশ নেই। সারাদিনের ক্লান্তি চোখে ঘুম নামিয়ে নিয়ে এসেছিল। রাত্রির 1টা কি 1:30 রাজীব হঠাৎ করে চোখ খুলে তাকালো।
কি কারণে ঘুমটা ভাঙলো রাজীব নিজেও জানে না। শুয়ে শুয়েই ঘড়ির দিকে তাকিয়ে ঘড়ির টিক টিক শব্দটা যেন মনে হচ্ছিল রাজীবের একদম কানের সামনে এসে বাজছে। পাশ ফিরে জলের গ্লাসটা নিতে যাবে কি হঠাৎ ওর চোখ গেল ইন্দু বিছানায় নেই। কোথায় গেল? বাথরুমের তো লাইট অফ। মনের মধ্যে কিন্তু বেশ একটা আতঙ্কপূর্ণ কৌতূহলকে গ্রাস করছিল। কিছুক্ষণের মধ্যেই রাজীবের কানে আসলো হালকা একটা ফিসফিসানি শব্দ, যেটাকে বলে হুইসপারিং। কোনো মানুষ কোনো বন্ধ দরজার পেছনে দুটো মানুষ যখন ফিস 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 করে কথা বলে, কথাটা কিন্তু যেভাবে ভাসতে ভাসতে আসে রাজীবের কানে কিন্তু সেরকমই ভাসতে ভাসতে আসছিল। এত রাত্রির বেলা ঘরে তো মাত্র দুটো মানুষ। শীতকাল মানেই পাখার কোনো সাউন্ড নেই, শুধু নিজের ঘর বলে নয়, আশেপাশের সব ঘরে সবকটা ফ্ল্যাটের নিস্তব্ধতা যেন ওই একটা বেডরুমের মধ্যে এসে রাজীবকে গ্রাস করছিল। দেওয়ালগুলো যেন মনে হচ্ছিল ওকে চাপা দিয়ে মেরে ফেলবে। ঘড়ির কাঁটা নিজের মতো করে টিক 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 করে এগোচ্ছিল। হঠাৎ এই ফিসফিসানি শব্দের সাথে সাথেই রাজীব শুনতে পেল কিছু খাওয়ার শব্দ। কৌতূহলটা যেন বিছানা থেকে কম্বলটাকে সরিয়ে দিয়ে আস্তে করে নেমে ছুটিটাকে গলালো। এগোতে যাবে কি ভাবলো ছুটিটা পরে না যাওয়াটাই ভালো, খালি পায়ে যায়। এক পা দুপা করে আস্তে আস্তে করে রাজীব এগোচ্ছিল। আওয়াজটা ততটাই সামনের দিকে যেন এগিয়ে আসছিল। বেশ কিছুটা যাওয়ার পর রাজীব দেখল রান্নাঘরের লাইটটা জ্বলছে। ডাইনিং রুমটা ঘুরঘুরছে অন্ধকার। ছোট্ট একটা লাইট টিমটিম করে জ্বলছে একটা গণেশ ঠাকুরের শোপিসের সামনে। দরজাটার সামনে একটা উইন্ড চেন রাখা রয়েছে, যেটা উত্তরের দিক থেকে একটা হালকা হাওয়া জানলার শস্যির ভেতর দিক দিয়ে এসে উইন্ড চেনটাকে দুলিয়ে যাচ্ছিল। আর একটা অদ্ভুত রহস্যময় আওয়াজ সারা ডাইনিং প্লেসটাকে চারিদিকে যেন খেলে বেড়াচ্ছিল। পরিবেশটা যেন অদ্ভুতভাবে কিরম ভার হয়ে উঠেছিল। হয়তো রাজীবের কোনো মনের ভুল, নাকি কোনো ভয় ওকে গ্রাস করছিল, নাকি ওর সামনে কোনো কিছু অপেক্ষা করছে। ইন্দুই বা গেল কোথায়? এই কৌতূহলেই আস্তে আস্তে করে বেশ কিছুটা যাওয়ার পরে আওয়াজটা যেন মারাত্মকভাবে ওর কানে চলে এলো যে এই যেন কিছু খাচ্ছে। আওয়াজটা যখন ওই রকম ভাবে পেতে পেতে যখন অনুসন্ধানের জায়গাটা শেষ, আতঙ্কের জায়গাটা শুরু। চোখের সামনে রাজীব দেখছে সেই ভয়াবহ দৃশ্য, যেখানে ইন্দু একটা স্ল্যাবের পরে বসে পেছন ঘুরে অনবরত ঝুঁকে কি যেন একটা হাপুর উপর করে খাচ্ছে। পা দুটোকে ছেড়িয়ে দিয়ে বসে আছে, চুলগুলোকে কিরম বিচ্ছিরি ভাবে খুলে। যখন আস্তে করে ডেকে উঠল রাজীব, ইন্দু, কোনো সাড়া শব্দ নেই। ইন্দু, কোনো সাড়া শব্দ নেই। বেশ বকা দেওয়ার সুরে যখন ডেকে উঠল, ইন্দু, থতমত খেয়ে গেল ঘরের দেওয়ালগুলো যেন।
বাড়ি খেয়ে যেন রাজীবের কাছেই যেন আওয়াজটা চলে এলো। চকিতে যেন ইন্দ্রর চোখের সামনে চলে আসলো। ইন্দ্রর মুখে কাঁচা রক্ত, মুখ দিয়ে ঝুলছে মাংসের টুকরো, স্টমাক। রাজীব আর একটা মুহূর্ত এখানে না দাঁড়িয়ে ছিটকে বেরিয়ে চলে এসেছিল বাথরুমে। কোন রকমের লাইটটা জেলে দরজাটাকে বন্ধ করে দিয়ে, জাস্ট ছিটকিনিটা বন্ধ করে দিয়ে চুপ করে বেসিনটাকে ধরে দাঁড়িয়েছিল। আস্তে 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 করে নিজেকে সামলে, নিজের মনকে সামলে জাস্ট বেসিনের কলটা ফুল স্পিডে খুলে দিয়ে বারবার হাতের ঝাপটা দিয়ে, জলের ঝাপটা দিয়ে নিজেকে সম্বিত ফেরানোর চেষ্টা করছিল। কন্টিনিউয়াসলি যদি একভাবে মুখের মধ্যে জলের ঝাপটা পড়তে পড়তে চোখগুলো জলদি রাখে, তাতে যদি সম্বিতটা ফেরে। ঘুম তো নয় কেটে গেল, সম্বিত আর ফিরছিল না। আস্তে করে চোখটা খুলে যখন আয়নার সামনে নিজেকে দেখতে যাবে, তখনও যেন ওর মনের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করছে। আয়নার দিকে তাকালে আয়নার পিছন দিকে কোনো প্রতিবিম্বকে আমি দেখতে পাবো না তো? সেই মুখের মধ্যে কাঁচা মাংসটা? না, এটা আমার মনের ভুল, হয়তো সম্পূর্ণটাই মনের ভুল। তাকে আমি স্বপ্ন দেখছি। আচমকা বাথরুমের দরজায় নক। রাজীব জিজ্ঞেস করলো, কে? কোনো সাউন্ড না পেয়ে রাজীব আবার জিজ্ঞেস করলো, কে? ওপার থেকে খুব সুন্দর একটা আওয়াজ ভেসে আসলো, আমি। ইন্দু, দরজা খুলো, কি হয়েছে তোমার? তখনও রাজীবের মনে একটা আতঙ্ক তখনও যেন ছেয়ে রয়েছে। দরজাটা খোলার পরে দেখবে না তো যে ইন্দু ওই রক্ত মাখা মুখে বাথরুমের সামনে এসে হামাগুড়ি দিয়ে বসে রয়েছে আর কিলবিল করে এগিয়ে এসে ধর। না না না, মনে হয় কোনো আমি ভুল করে ফেলছি। এ বাবা, এরকম তো সাইকো পেশেন্টরা করে। মনে হয় কিছু আমি ভুল দেখেছি। দরজাটা খোলার পরে দেখলো ইন্দু নর্মাল যেরকম থাকে সেরকমই দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? তুমি হঠাৎ করে দৌড়ে চলে এলে বাথরুমে, এরকম জামা কাপড় ভিজিয়ে ফেলেছো, কি হয়েছে? শরীর খারাপ? জিনিসটাকে নর্মাল করার জন্য পরিস্থিতিটা দেখার পর রাজীব ব্যাপারটাকে পুরো নর্মাল করে দিল। না না, একটুখানি কিরকম অস্বস্তি হচ্ছিল, চলো 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 বলে কোনো রকমে গিয়ে বিছানায় আবার শুয়ে পড়ল। শরীরে প্রচণ্ড ক্লান্তি, শরীর বলা ভুল, মনে প্রচণ্ড ক্লান্তি, কারণ আতঙ্কের ভার মনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ব্লক করে দিয়েছে মস্তিষ্কের সবকটা কক্ষ। মাঝে মাঝেই মনে হচ্ছিল আর চোখে দেখছিল এই বোধহয় ইন্দুর চোখের সামনে সেই চুলগুলোকে খোলা রেখে এসে বলবে যে তোমার মাংসগুলো এবার আমায় দাও। এক ঘুমে সকাল হলো রাজীবের। ভোর তখন প্রায় 5টা বেজে গেছে ঘড়িতে। রাজীব আর একটা মুহূর্তে দেরি না করে মাথায় অনেক রকমের চিন্তাভাবনা করতে করতে একবার খালি বেরোনোর সময় ঘুরে দেখলো যে ঐন্দ্রিলা অঘরে ঘুমাচ্ছে। আস্তে করে ওদের ডাবল চাবির মধ্যে একটা সিঙ্গেল চাবি নিয়ে ফ্ল্যাট থেকে আস্তে করে বেরিয়ে গিয়ে সোজা নিচে। ও যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন পুজো দেওয়ার সময় তখনই ও শুনেছিল এখান থেকে নাকি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে একটা খুব সুন্দর সীতারামজির মন্দির আছে। তো সীতারামজির মন্দির মানেই হচ্ছে জয় শ্রীরাম আর বজরংবলী, আর নিচে নাকি রাধাকৃষ্ণর মন্দির। খুব সুন্দর নাকি জায়গাটা। যখন বাসে করে এসে নামে বা বাইকে করে এসে টানটা নেয় তখন দূর থেকেই বেশ দেখা যায় এবং শোনাও যায় সন্ধ্যা আরতির ঘন্টা পড়ছে।
আকাশ বাতাস কিন্তু খুব সুন্দর একটা মিষ্টতা ভরিয়ে তোলে। ওই কথা মাথায় রেখে ওই ভোরবেলায় মর্নিং ওয়াকের মতোই হাঁটা লাগিয়ে দেয়। সুন্দর একটা শীতের ঠান্ডা ফুরফুরে হাওয়া যেন ছুঁয়ে বেরিয়ে চলে যায়। পায়ের নিচের ফুলগুলো যেন পায়ের তলায় না পড়ার জন্য দৌড়ে দৌড়ে ছিটকে ছাটকে এদিক ওদিক চলতে থাকে। কৃষ্ণচূড়া ফুল কান্না ভালো লাগে। বেশ কিছুটা যাওয়ার পর দেখতে পায় মন্দিরের চূড়ায় সুন্দরভাবে উড়ছে মনের আনন্দে বজরংবলীর পতাকা, শ্রীরাম লেখা। মনের মধ্যে একটা আলাদা জোর আসে। চোখ বন্ধ করে একবার হনুমানজিকে আর জয় শ্রীরামকে স্মরণ করে মন্দিরের সিঁড়িতে গিয়ে পা তোলে। পা তুলতেই ঠাকুরমশাই ওর দিকে চোখাচোখি হয়, যেন ঠাকুরমশাই জানতেন যে রাজীব আজকে আসছে। ঠাকুরমশাইকে গিয়ে সব কিছু খুলে বলেন। ঠাকুরমশাই যে সলিউশনও করে দেন হালকার উপরে, যে আপনার স্ত্রীকে এখানে একবার পারলে নিয়ে আসুন। কিন্তু ও বলে যে আমার স্ত্রী খুব একটা বেরোয় না, তবু আমি চেষ্টা করব বলার জন্য, এবং সলিউশন দেন হনুমানজিকে স্মরণ করো। हनुमते नमः। রাজীবের মাথায় তখন মনে পড়ে যায় সেই কপিশ্বর রায়জির কথা। আর মাকে বলিস দেখা হয়েছিল। আর হ্যাঁ, বলিস বাবা কপিশ্বর রায়জির সঙ্গে দেখা হয়েছিল, হয়তো আমাকে চিনতে পারবে। রাত্রির থেকে বসবে, দরকার নেই ওর কাজে যাওয়ার। সারা রাত্রির ধরে নাকি রাজীব সেদিন পুজো করেছিল, আর সঙ্গে অনবরত আওড়ে গেছিল হনুমান চালিসা। চোখ বন্ধ করে একটা সময় ওর মুখস্থ হয়ে গেছিল পড়তে পড়তে, আর একভাবে উচ্চারণ করে চলেছিল। চারিদিকে লন্ডভন্ড হয়ে যাচ্ছিল ফ্ল্যাটের ঘরটা। পর্দাগুলো উঠছিল অবিকল, অবিরাম। পাখা সুইচ না দেওয়া সত্ত্বেও পাখা বনবন বনবন করে ঘুরছিল। মনে হচ্ছিল মনে হয় মাথার মধ্যে ভেঙে পড়বে। রান্নাঘরে চলছিল তোলপাড়। ডাইনিং রুমের উইন্ড চেনটা যেন কত কিছু বলছিল ওকে। কোনো কিছুর পরোয়া না করেও একভাবেই ও কিন্তু পাঠ করে চলেছিল হনুমান চল্লিশা। ওর মনে হচ্ছিল কিন্তু ওর আশপাশ দিয়ে ইন্দু দাপিয়ে বেড়াচ্ছে, চোখের সামনে আসছে, পাশে যাচ্ছে, কখনো সোফায় গিয়ে বসছে তো কখনো খাটের উপর গিয়ে বসছে। এক অদ্ভুত রকমের পিশাচিনীর রূপ নিয়ে নিয়েছিল ইন্দুর মধ্যে দিয়ে। রাজীব কোনো কিছুকে পরোয়া না করে বজরংবলীর স্মরণ করতে করতে, চাল্লিশা পাঠ করতে করতে কখন যে ওর ঘুম ভাঙে ওর কোনো হুঁশ থাকে না। চোখ খুলে দেখে সবকিছু তখন শান্ত। বজরংবলীর ফটোর সামনে রাজীব শুয়ে রয়েছে। হনুমানজির মেটে সিঁদুরে রাজীবের কপাল মাখামাখি। হঠাৎ মাথায় একটা চিন্তা এলো যে এই মেটে সিঁদুরটাই আমি ইন্দুর মাথায় ছুঁয়ে দিই। পুজো করা ওই মেটে সিঁদুর ইন্দুর মাথায় ছোঁয়ানোর সাথে সাথেই মনে হলো যেন বজ্রাঘাত হলো, বিনা মেঘে বিনা বৃষ্টিতে। অদ্ভুত এক জিনিস দক্ষিণ দিকের বারান্দার পাশের কাচের জানলাটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল যখনই ওই সিঁদুরটা ইন্দুর কপালে ছোঁয়ালো। আদিত্য আর টক্সিক মৃগ এই ঘটনাটা জার্নি করতে করতে শোনার সময় ওরা নিজেরাই ভুলে গেছে যে কখন ওদের স্টপেজ ওদেরকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে। ওরা গল্পের মধ্যে ঢুকে গেছিল।
ওই দুটো চরিত্রের সামনে তখন বসেছিল। ওদের সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত জিনিস ওদেরকে নাড়িয়ে দিয়ে গেছিল। টক্সিক মৃদ তখনই ঠিক করে ফেলেছিল ওখানে বসে, আদিত্যর সাথে আলোচনাও সেরে ফেলেছিল যে আমাদের নেক্সট পডকাস্ট হবে কিন্তু এই ভয়ঙ্কর রাতটাকে দিয়ে পিশাচিনীকে নিয়ে। কে ছিল ওই পিশাচিনী, কি হয়েছিল ওই ফ্ল্যাটে? পরে টুকরো টুকরো খবর জানা যায় যে ওই ফ্ল্যাটেই নাকি বেশ কয়েক বছর আগে ওদের বিয়ের, তখন এক স্বামী স্ত্রী ওই ফ্ল্যাটটায় থাকতো, রাজীব আর ইন্দুর মতো। দুজনেই নাকি ডিউটি করত, পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু কারুর সাথে ওরা বেশি কথাও বলতো না, আর বেশি লোকজনও ওরা ফ্ল্যাটে আসা পছন্দ করতো না, বড্ড রিজার্ভ ছিল ওরা। কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, ছিল বন্ডিংয়ের অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল। আর সেই ভালোবাসাই কিন্তু একদিনকে সেই রাতের পিশাচিনীর জন্ম দেয় ওই ফ্ল্যাটেরই ওই উত্তর আর দক্ষিণের মাঝখানের কোণাঘাসা রান্নাঘরটায়। বাথরুমের দেওয়ালের সাথে লাগোয়া রান্নাঘর। ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন বাস্তুর এক চরম ক্ষতিকারক দিক। বাথরুমের রান্নাঘর আর রান্নার ঘরের দেওয়াল, এই দুটো যেন কোনোদিনও এক না হয়, এমনকি ঠাকুর দালানের সাথেও যেন এক না হয়। খুব সাবধান, যত নেগেটিভ পয়েন্ট কিন্তু ওইখান থেকেই সৃষ্টি। ওই রান্নাঘরেই কিন্তু একদিন ওই স্ত্রী রান্না করছিল, নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে। হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি এতটাই পর্যায়ে চলে গেছিল যে তার নিজের ভালোবাসা যে মনের মধ্যে কি পুষে রেখেছিল জানতে পারেনি সেদিনকে স্ত্রী। এক মনে ছুরি দিয়ে কিছু একটা কাটছিল। ঠিক সেই সময় ভদ্রলোক পেছন থেকে এসে একটা কালো কাপড় দিয়ে ওর মুখটাকে ফার্স্টে বেঁধে দেয় দড়ি দিয়ে, গোঙাতে থাকে তখন স্ত্রীটা। অনেকক্ষণ ধরে চেপে দাঁত মুখ খিচে দাঁড়িয়ে থাকে যাতে দমটা বন্ধ হতে পারে। অনেকক্ষণ পরে হাত থেকে আস্তে আস্তে ছুরিটা পড়ে যায়। কিছুক্ষণ ছটপট করতে করতে দেহটা নিথর হয়ে যায়। সেই অবস্থায় স্ল্যাবের পরে শুইয়ে সেই ছুরিটা দিয়েই সুন্দর করে পিস পিস করে কাটতে থাকে তার নিজের স্ত্রীর দেহ। টুকরো টুকরো হয়ে যায় কয়েকটা ঘন্টার মধ্যে। সুন্দর করে সেলফোন পেপারে মুড়িয়ে নিয়ে সেগুলোকে প্যাক করতে থাকে পাগলের মতো। যেন এমনভাবে কেটেছিল আর এমনভাবেই প্যাক করছিল যেন কত বছরের ওর আশা সেদিনকে যেন পূর্ণ হলো। সত্যি সত্যি কলিযুগে এমনই সম্ভব? আমরা এই সকল জিনিসপত্র দেখে থাকি নয় সিনেমাতে, আর না হলে কোনো এইরকমই পডকাস্ট রূপে, না হলে কোনো স্টোরিতে, না হয়তো কোনো বা গল্পের বইতে। কিন্তু এরকমটা সত্য বাস্তব ঘটনায় ঘটে যাওয়াটা একটা সত্যি রোমাঞ্চকর একটা মিরাক্কেল ঘটনা। হনুমানজির 108টি নামের মধ্যেও তার একটি নাম কিন্তু কপিশ্বর রায়জি। এই নামটি পরে জানতে পারে রাজীব, এবং জানার পর তিনি খুব আফসোস করার কারণটা হলো যে তিনি অর্থাৎ রাজীব আর কিন্তু কখনোই কপিশ্বর রায়জির দেখাটা পায় না, কিন্তু যখন দেখা পায় তখন তার মধ্যে কৌতূহলের বসে একটা ছাপ থেকে গেছিল যে কি আপনি কে, ঐন্দ্রিলাকে আপনি কি করে চিনলেন, বা আপনি আমাকেই বা এসে জিজ্ঞাসা করছেন কেন। কিন্তু কপিশ্বর রায়জি
কিন্তু একটি কথা বলে যায় যে কি তোরা কিন্তু সাবধানে থাকিস, এবং তাকে একটি শ্রোতা দিয়ে যায়। সত্যি অনেক ছদ্মবেশে আসে, সুতরাং আপনারা কখনোই কোনো জিনিসই অবহেলা করবেন না, কোনো মানুষকে অবহেলা করবেন না। তিনি কখন বড়লোক রূপে আসবেন কি গরিব হয়ে আসবেন কেউ জানি না। সুতরাং কোনো মানুষকে ছোটোভাবে দেখা উচিত নয়, কোনো মানুষকে আবার বিশাল একটা বড় রূপেও দেখাটা উচিত নয়। সকলকে সম্মান দেওয়াটা খুবই উচিত। এবং আমাদের যে নতুন নতুন যে পডকাস্টগুলো আমাদের আসছিল, সেই পডকাস্টগুলোতে আপনাদের ভালোবাসা দেখে আমরা খুবই মোটিভ হয়েছি, খুবই ভালো লেগেছে। অ্যান্ড কাঁচরাপাড়ার আর্তনাদ, কাঁচরাপাড়ার ঘটনাটি এবং আতঙ্কের আওয়াজ আজও ভেসে থাকে। অ্যান্ড হাড় যখন ধ্বংসের কারণ, এই সকল ভিডিওগুলোতে যে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই, আমাদের টিম সকলেই আপনাদেরকে জানাতে চলেছি খুবই একটা বড় রূপের ধন্যবাদ। থ্যাংক ইউ। পডকাস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। এবং কমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।